আমি জাকিয়া জেরিন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। কিন্তু আমার বাবা ইদানিং আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। আমি এত করে বলছি, আব্বু আমি এখন বিয়ে করতে চাই না, আগে অনার্সটা কমপ্লিট করি। কিন্তু কে শুনে কার কথা? আমাকে বিয়ে দিবে এটাই মনে হয় আব্বুর পণ। গত 2 মাসে 6 বার সেজে গুজে ছেলেপক্ষের সামনে আমাকে যেতে হয়েছে। সবাই আমাকে পছন্দ করলেও আব্বু ছেলেপক্ষকে পছন্দ করেনি। পছন্দ না করার মূল কারণ হচ্ছে যৌতুক দাবি। আব্বুর কথা হলো, মেয়েকে এত বড় করে পড়ালেখা করেছে, শিখিয়েছি, তারপর আমার যৌতুক দেব সেটা কখনোই না। আজ আমাকে 7ম ছেলেপক্ষ দেখতে আসছে। শুনেছি ছেলের পরিবার অনেক ধনী। সেজে গুজে ছেলেপক্ষের সামনে বসে আছি। ছেলের মা আমাকে দেখে পছন্দ করছে, ছেলের ভাই ও ভাবিও পছন্দ করেছে। ছেলেটা দেখেই আমার দিকে আর চোখে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমি রুমে চলে আসলাম। বড় আপুকে বললাম আমি ছেলের সঙ্গে কথা বলতে চাই। আপু ঠিক আছে বলে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, ছেলের সাথে কথা বলতে চেয়েছিলি, ছাদে যা কথা বল। আমি ছাদে যেয়ে দেখি ছেলে ও তার ভাবি দাঁড়িয়ে আছে। বললাম, ভাবি আপনি নিচে যান, আমি আপনার দেবরের সাথে একা একা কথা বলতে চাই। ভাবি চলে যেতে পা বাড়াতেই ছেলেটা মনে মনে হয় ভয় কেমন যেন হয়ে যাচ্ছে। আমি বললাম, ভয় পাবেন না, আমি কি আপনাকে মেরে ফেলবো নাকি? আপনি কি মেয়ে মানুষের সাথে কথা কখনো বলেননি? আমার কথায় সে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। অবাক হয়ে গেলাম। বলে কি, সে নাকি কোনো মেয়ের সাথে কথা বলেনি। আচ্ছা বলেন, আপনার নাম কি আর আপনার প্রফেশন কি? আমার নাম হিশাম আহমেদ। আমি কিছু করি না, সারাক্ষণ বাসায় থাকি। কিছু করেন না মানে? এত বড় ছেলে মায়ের আঁচলের নিচে বসে থাকেন? না মানে আমি তো অসুস্থ, তাই আম্মা আমাকে অফিসে যেতে দেয় না। কোনো কিছু সাইন করতে হলে বাসাতে ফাইল নিয়ে আসে, আমি সাইন করে দিই। আপনি অসুস্থ, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে। আমি মানুষকে খুব ভয় পাই, কারোর সাথে ঠিকঠাক মতো কথা বলতে পারি না। আম্মু বলে আমি মানসিকভাবে অসুস্থ। ডাক্তারও বলে আমি নাকি মানসিক সমস্যা আছি, তাই সবসময় আমাকে মেডিসিন খেতে হয়। হিসামের সাথে কথা বলে আমার মনে হয়নি হিসাম মানসিক রোগী। কি নিষ্পাপ শিশুসুলভ চেহারা, চোখের চাহনি মনে হয় পাগল করার মতো। আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু হিসামকে দেখে তার মায়ে পড়ে গেছি। আব্বু বিয়েতে মত দিয়ে দিয়েছেন, তাদের কোনো কিছু দাবি দেওয়া ছিল না। হিসামের আম্মুর কথা, আমরা মনের মতো বউ পেয়েছি, আর কিছু চাই না। জেরিন আমার নিজের মেয়ের মতো থাকবে। আমি চাই জেরিন আমাকে তার মা মনে করে আমার সব কথা শুনবে। আব্বু আম্মু হিসামের মায়ের কথায় খুব খুশি হয়েছে। আব্বু যেমন ঘরে আমাকে বিয়ে দিবে বলেছিল, তেমন ঘর পেয়ে বেজায় খুশি। বিয়েটা অবশেষে হয়ে গেল। আমি কখন থেকে ফুলসজ্জার জন্য বসে আছি, হিসাম আসছে না। একা একা রুমের ভিতরে বসে থাকতে কেমন যেন লাগছে। হিসামের ভাবি হিসামকে নিয়ে রুমে প্রবেশ করে বলে, এ নাও তোমার লজ্জাবতী স্বামীকে, সে নাকি রুমে আসতে ভয় পাচ্ছে। ভাবি চলে যাবার পর আমি হিসামের কাছে গিয়ে বললাম, আমি আপনার বউ, আমাকে ভয় পাচ্ছেন কেন? আজ থেকে আমি আপনি একসাথে একই রুমে ঘুমাবো, সারা জীবন একসাথে থাকবো। একসাথে না ঘুমালে হয় না, আমি না হয় সোফায় ঘুমাবো। আমি হিসামের হাত ধরলাম, সে কাঁপছে। বললাম, ভয় পাবেন না, আমাকে এখানে বসেন। আমার কথা মতো হিসাম খাটে বসলো, আর কিছু বলল না। অবুঝ ছেলের মতো শুয়ে পড়ল, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। এই রাতটির জন্য হাজারো মেয়ে বুকে স্বপ্ন বেঁধে অপেক্ষা করে, আমিও করেছি। ভাবিনি আমার স্বপ্নে আমার বর এভাবে পানি ঢেলে দেবে। মনের দুঃখ মনে চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে জেগে দেখি হিসাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার মুখের ভাবখানা বাচ্চাদের মতো দেখাচ্ছে। রাতে অবশ্য একটু রাগ হয়েছিল, এখন সমস্ত রাগ উধাও হয়ে গেছে তার মুখের দিকে চেয়ে। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে হিসামকে ডাক দিলাম। সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। কাজের মেয়ে এসে বলল, ভাবি খালাম্মা আপনাকে নাস্তা করতে নিচে যেতে বলেছে। আর এই যে ভাইয়া, নাস্তাটাকে বললেন খাইতে। কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম, আমি ডাইনিংয়ে নাস্তা করতে যাব আর তোমার ভাইয়া রুমে একা নাস্তা করবে, এটা কেমন কথা? আমি কি করে বলবো কেমন কথা? এই বাসায় কাজে আসছি অনেক দিন, সবসময় দেখি ভাইয়ার খাবার রুমে পাঠিয়ে দেন খালাম্মা। আমি খালাম্মাকে বলেছিলাম ভাইয়া কেন ডাইনিং টেবিলে এসে খায় না। খালাম্মা বলেছে ভাইয়া নাকি অসুস্থ। আচ্ছা তোমার কি মনে হয় হিসাম মানসিক রোগী? তুমি তো অনেকদিন ধরে এই বাসায় আছো, কখনো কি দেখেছো হিসাম পাগলামি করছে, কাউকে মারধর করছে বা কোনো কিছু ভাঙচুর করছে? না ভাবি, কখনো এমন করছে দেখিনি। ভাইয়া খুব শান্ত, কিন্তু মাঝে মাঝে অনেক ভয় পায়। কাউকে দেখলেও ভয় চুপসে যায়। কেন ভয় পাই, তুমি কি সে ব্যাপারে কিছু জানো? না ভাবি,
আমি কিছু জানি না। খালাম্মা বলছে ডাক্তার নাকি বলেছে ভাইয়ার মাথায় সমস্যা আছে, তাই এমন করে। কাজের মেয়ে চলে যেতে আমি ভাবতে থাকি হিসাম কেন ভয় পায়। যদি সে মানসিক সমস্যায় ভুগত তাহলে এত শান্ত স্বাভাবিক আচরণ করতে পারত না। কেমন যেন রহস্য মনে হচ্ছে সব। হিসাম ওয়াশরুম থেকে বের হলে বললাম, চলো নিচে যাই নাস্তা করতে। আমার কথায় সে ভয় পেয়ে বলল, আমি নিচে যাব না, তুমি যাও, আমি এখানে খাবো। অনেক জোর করার পরও হিসাম রুম থেকে বের হলো না। আমি যত জোর করি সে তত ভয় পায়। নাস্তার টেবিলে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কেন এমন আচরণ করে? শাশুড়ি মা বললেন, সে জন্মের পর থেকে এমন। তাকে মেডিসিন খাইয়ে রাখি সবসময়, না হলে বেশি পাগলামি করে। সকাল দুপুর রাতে 3 বার করে হিসামকে মেডিসিন খাওয়াতে হয়। আমার শাশুড়ি নিজ হাতে মেডিসিন খাইয়ে দেয়। বিয়ের পর আজ আমি বাবার বাসায় যাচ্ছি। হিসাম যেতে চাচ্ছে না, অনেক বুঝিয়ে রাজি করেছি। যাবার সময় শাশুড়ি বারবার সমাধান করে দিল হিসামকে যেন একা না ছাড়ি, তাকে যেন চোখে চোখে রাখি, আর মেডিসিনগুলো যেন ঠিকঠাক মতো খাওয়াই। শাশুড়ি মাকে কথা দিলাম, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের কিচ্ছু হবে না, আপনি যা বলছেন তাই করব। আমাদের বাসায় যাবার পর হিসামকে নিয়ে সবাই একসঙ্গে খাবার খেলাম। সে স্বাভাবিকভাবেই খাবার খেয়েছে ডাইনিংয়ে বসে। আমার মনে অনেকগুলো প্রশ্ন এসে ভিড় করছে। এখানে যদি সে সবার সাথে বসে খাবার খেতে পারে, তাহলে তার বাসায় কেন পারে না? সেখানে কেন পাগলামি করে? আমি ভাবনায় মগ্ন। হিসাম বিছানায় শুয়ে আমার মোবাইল নিয়ে টেপাটেপি করছে। আমি হিসামের দিকে তাকাতেই সে বলল, আমি তোমার মোবাইলের ছবি দেখতে চেয়েছিলাম, কিন্তু ছবি বের করতে পারলাম না। তোমার ফোন ধরেছে বলে আমাকে মারবে তুমি? দেখো, আমি ফোন নষ্ট করিনি, প্লিজ রাগ করো না। আমি একদম অবাক, হিসামের চোখে মুখে এত ভয় দেখে। আর সে কেন ভাবছে আমি তাকে মারব? আমি তার কাছে গিয়ে হাতটা ধরে বললাম, কেন ভয় পাচ্ছ? আমার ফোন মানেই তো তোমার ফোন, আমার সব জিনিসে তোমার অধিকার আছে। আচ্ছা, তোমার কি মোবাইল নেই? না, জানো, আমার না খুব শখ ছিল মোবাইল ফোনের। আম্মুকে বলেছিলাম, তোমাদের সবার মোবাইল আছে, আমাকে একটা মোবাইল কিনে দাও, গান শুনবো, গেম খেলবো। আম্মু কিনে দেয়নি, বলি তুই একটা পাগল, তোকে মোবাইল কিনে দিয়ে কী করবো? বিশ্বাস করো, আমি পাগল না। আমি জানি আমার বরটা পাগল না। শোনো, আজ থেকে আমার মোবাইল তোমাকে দিয়ে দিলাম, তুমি গেম খেলবে, গান শুনবে, ভিডিও দেখবে। সত্যি আমাকে দিয়ে দিলে মোবাইল। জানো, একবার ভাইয়ার ফোন নিয়ে গেম খেলতে চেয়েছি, ভাই আমাকে অনেক মেরেছে, বলেছে আর কখনো যেন তোর এত সাহস না দেখি। আমি যত হিসামের কথা শুনছি ততই রহস্যর অতল গহীনে ডুবে যাচ্ছি। কেন নিজের মা ভাই তার সাথে এমন করে? নিজের ছোট ভাই মোবাইল ধরেছে বলে তার গায়ে বড় ভাই হয়ে কিভাবে পারলো হাত তুলতে? আর নিজের মা হয়ে ছেলেকে পাগল বলে? সে তো পারতো হিসামকে মোবাইল কিনে দিতে। টাকা পয়সার তো কোনো অভাব নেই তাদের, কেন তারা হিসামের সাথে এরকম ব্যবহার করে? কিছু বুঝতে পারছি না, আমাকে জানতেই হবে। হিসামকে অনেকভাবে জিজ্ঞাসা করলাম, কেন মা ভাই তোমার সাথে এমন ব্যবহার করে? আমার কথার উত্তর হিসাম দিতে পারে না। সে শুধু বলে আমি অসুস্থ, আমি নাকি তাদের কথা শুনি না, তাই আমার সাথে এরকম করে। হিসামের উত্তরে আমি কোনো যুক্তি খুঁজে পাইলাম না তার সাথে খারাপ আচরণ করার। আমি আম্মু আব্বুকে সব কিছু খুলে বললাম, আর বললাম আমাকে কিছু টাকা দিতে, আমি হিসামকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি দেখতে চাই আসলে তার সমস্যাটা কোথায়। পরের দিন সন্ধ্যায় হিসামকে নিয়ে গেলাম মানসিক রোগে বিশেষজ্ঞ ডাক্তার শফিক রহমানের চেম্বারে। ডাক্তার হিসামকে দেখে হিসামের সাথে কথা বলে আমাকে জানালেন, শুনেন, আমার মনে হয় আপনার স্বামীর মানসিক সমস্যা নেই, কিন্তু আপনি বলছেন সে ভয় পায় আর তার কোনো কথা মনে থাকে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই কিছু টেস্ট দিচ্ছে, করিয়ে আমাকে রিপোর্টগুলো দেখান। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্টগুলো করালাম। 2 ঘন্টা পর রিপোর্ট পেলাম। রিপোর্ট দেখে ডাক্তার বলল, মিস্টার হিসামের মানসিক কোনো প্রবলেম নেই, তার মস্তিষ্ক সুস্থ স্বাভাবিক, তার ব্লাড একটু প্রবলেম পাওয়া গিয়েছে, তাকে অনেকদিন যাবৎ ড্রাগস জাতীয় মেডিসিন সেবন করানো হয়। ডাক্তারের কথা শুনে আমি ওষুধগুলোর নাম বললাম যেগুলো হিসামকে খাওয়ানো হয়। ওষুধের নাম শুনে ডাক্তার শফিক রহমানের চোখ বড় বড় হয়ে গেল। মিসেস জেরিন, আপনি কি বলছেন? আপনি যে মেডিসিনের নাম বললেন সেই মেডিসিনগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর। শুধু ওষুধ বেশি দিন সেবন করলে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এই ওষুধের প্রভাবে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে অবশেষে পাগলে পরিণত হয় সেবনকারীকে। ডাক্তারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম। কিছুই ভাবতে পারছি না আমি, কিসের জন্য বা কী কারণে মা হয়ে ছেলেকে পাগল বানিয়ে রাখছে। আমি ডাক্তার শফিক রহমানকে বললাম, এখন হিসামকে সুস্থ করে তুলব কিভাবে?
যেভাবে হোক তাকে সুস্থ করতে হবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়ান, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। দেখবেন ড্রাগস জাতীয় মেডিসিনগুলো যেন আর না খাওয়ানো হয়, তাহলে কিন্তু আপনার হাজবেন্ড সুস্থ হবে না। বাসায় এসে হিসামকে বুঝিয়ে বললাম আমরা যে ডাক্তারের কাছে গিয়েছি সে যেন বাসায় গিয়ে কাউকে না বলে। হিসাম আমাকে কথা দিল সে কাউকে এই বিষয়ে বলবে না। আমার বাসায় 6 দিন ধরে আছি, শাশুড়িমা ফোন করে বলে দিয়েছে কাল চলে যেতে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। তাদের বাসায় গেলে তো হিসামকে আবার ড্রাগস মেডিসিনগুলো খাওয়াবে, আর আমি যে ওষুধগুলো হিসামকে খাওয়াচ্ছি সেগুলো যদি শাশুড়িমা দেখে ফেলে তাহলে খাওয়াতে দিবে না। কি করব? যাই হোক, ওষুধগুলো আমি ব্যাগে লুকিয়ে নিয়ে যাব আর সময় বুঝে লুকিয়ে খাওয়াবো। হিসামের বাসায় যাবার পর শাশুড়িমা দৌড়ে হিসামকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা কয়েকদিন বাসায় ছিল না, বাসাটা পুরো খালি খালি লাগছে, সব সময় শুধু টেনশন হয়েছে। বাবা তুই ঠিক আছিস তো? আমি ভালো আছি, জেরিন আমার খেয়াল রেখেছিল, আমারও তোমার কথা মনে পড়েছে। জীবনের প্রথম বাইরে কোথাও থাকলাম তোমাকে ছাড়া। মা ছেলে ইমোশনাল কথাবার্তা শুনে আমি থ মেরে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা ছেলেকে এত ভালোবাসা দেখাচ্ছে, তাহলে ছেলের ক্ষতি হবে এমন ওষুধ খাওয়াচ্ছে কেন? নাকি অন্য কোনো চক্রান্ত হতে পারে? তাই শাশুড়ি মাকে আমার সব কিছু বলতে হবে। রাতে খাবার পর শাশুড়ি মা হিসামকে খাওয়ানোর জন্য ড্রাগস মেডিসিন নিয়ে আসবে। তার আগেই শাশুড়ি মাকে মরণনাশক মেডিসিনের ব্যাপারে বলতে হবে। আম্মা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। না বললেই নয়। আপনি কি শুনবেন আমার কথাগুলো? কেন শুনবো না মা? তুমি আমার ছেলের বউ, তুমি যা বলতে চাও মন খুলে বলো। হিসামকে যে মেডিসিনগুলো অনেকদিন যাবৎ খাওয়াচ্ছেন সেগুলো ড্রাগস জাতীয় মেডিসিন। এই মেডিসিন সেবনের প্রভাবে হিসাম মানসিক সমস্যায় ভুগছে। কি বলছো তুমি আবুল তাবুল? আমি হিসামের মা, আকিবা রিমি হিসামের ভাই ভাবি, এখানে কি হিসামের পর না? ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই মেডিসিন খেতে দিয়েছে, আর এই মেডিসিন খেয়ে হিসাম ভালো আছে, না হলে পাগলামি করত। মা, আপনি বিশ্বাস করছেন না তো ঠিক আছে, আমি আপনাকে এই শহরের নামকরা মানসিক ডাক্তার শফিক রহমানের কাছে নিয়ে যাব। আপনি নিজের কানে শুনে আসবেন এই মেডিসিন কতটা ক্ষতিকর। এই মেডিসিনের জন্য হিসাম মানসিকভাবে অসুস্থ। কতগুলো বলে আমি শাশুড়ি মায়ের রুম থেকে বেরিয়ে আসতে পা বাড়াতেই শাশুড়ি মা আমার হাতটা ধরে ফেললেন। কেন হাত ধরলো বুঝে উঠতে না পারার আগেই শাশুড়ি মা বলতে শুরু করলো, দেখো জেরিন, আমি যখন তোমাকে বিয়ের জন্য দেখতে গিয়েছিলাম তখন তোমাকে বলেছিলাম আমার সমস্ত কথা তোমাকে শুনতে হবে, রাখতে হবে। শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম, কি কথা রাখতে হবে বলুন? হিসামকে যে মেডিসিন খাওয়াচ্ছি সেগুলো রেগুলার খাওয়াতে হবে। এই মেডিসিন যাই হোক, তুমি কাউকে এটার ব্যাপারে কিছু বলবে না। তোমাকে আমি বিয়ে করে আনছি, তুমি আমার কথা শুনবে, আশা করি তোমার ভালো হবে। আর যদি বাড়াবাড়ি করো আমাদের কিছুই করতে পারবে না, বরং তোমার নিজের ক্ষতি হবে। আপনি মা হয়ে ছেলের জীবন শেষ করে দিচ্ছেন, আবার বলছেন আমাকে আপনার সাথে হাত মেলাতে। হিসাম আমার স্বামী, তার কোনো ক্ষতি আমি চাইব না। আর বললেন আমার ভালো হবে কি ভালো হবে শুনি? তুমি আমার কথা মতো চললে বসুন্ধরে আমাদের জমির প্লট আছে, সেটা তোমার নামে লিখে দেব। সেই জমির বরাদ্দ প্রায় 50 লক্ষ টাকা। তুমি চাইলে আরও টাকা দেব। আচ্ছা দিবেন বুঝলাম, সে জমিতে হিসামের, তার জমি আমাকে দিবেন তার জীবন নষ্ট করতে? আপনি কি সত্যি হিসামের মা? ভাবতে অবাক লাগছে। আমার কথা রাখবে কি না, হ্যাঁ বা না বলো। আমি ভয় পেয়ে গেলাম শাশুড়ি মায়ের রুক্ষ মূর্তি রূপ দেখে। এই মহিলা যা খুশি করতে পারে নিজের জন্য, হয়তো আমাকে মেরে ফেলতে পারে তার কথা না মানতে চাইলে। আমি রাজি হলাম তার প্রস্তাবে। বললাম আমাকে জমি লিখে দিতে হবে, যদি দেন আপনার সব কথা রাখবো। শাশুড়ি মা বললেন অবশ্যই লিখে দেব। আমি রুমে যেয়ে দেখি হিসাম মোবাইলে আমার পিকচার দেখছে। আমাকে দেখে হাসি হাসি মুখ করে বলল, জেরিন তুমি খুব সুন্দরী, ঠিক যেন পরীর মতো। হিসামকে বললাম তুমি পরী দেখেছ? কিভাবে জানলে আমি পরীর মতো সুন্দরী? দেখিনি, কিন্তু শুনেছি পরীরা খুব সুন্দর হয়। তুমি সুন্দরী, তাই তোমাকে পরীর মতোই সুন্দরী লাগে। আজ প্রথম হিসাম আমাকে ভালো করে দেখেছে মনে হয়। আমি তাকে বললাম আমি সুন্দরী না পচা? সুন্দর হলে আমার বড় আমাকে ভালোবাসতো, আদর করতো। আমার কথা শুনে হিসাম কি যেন ভাবল। সে আমার কাছে এসে হাত ধরে বলল, সত্যি জেরিন তুমি খুব সুন্দরী, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো জানো আমি অসুস্থ, মানুষ থেকে ভয় পেতাম, এখন কিন্তু ভয় পাই না তেমন। তুমি যদি আমার পাশে থাকো আমি সুস্থ হয়ে যাব। হিসামের মুখে এমন কথা শুনে আমার চোখে জল চলে আসে। আমি তাকে জড়িয়ে ধরছি। হিসাম আমার স্পর্শ পেয়ে কেঁপে উঠল। তার হাত দুটো আমার
পিঠের ওপর রেখে আমাকে শক্ত করে চেপে ধরল তার বুকের সাথে। হিসামের শরীরের স্পর্শ আমাকে পাগল করে দিয়েছে। এতদিনের অপেক্ষা আজ হয়তো পূর্ণ হবে। দরজায় নক করার শব্দ শুনে আমার দুজনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। শাশুড়ি মা আসছে হিসামকে মেডিসিন খাওয়াতে। আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি পারছি না আমার স্বামীকে রক্ষা করতে। শাশুড়ি মা চলে যাবার পর হিসাম আমাকে বলল, জেরিন, আমি তো ভালো হব না এই ড্রাগস মেডিসিন খেলে। অবশ্যই তুমি ভালো হবে। শোনো, আমি যা বলছি তুমি তাই করো। আমার যখন তোমাকে মেডিসিন খেতে দিবে, তুমি মুখে পানি নিয়ে পানিটা গিলে খেয়ে ফেলবে। তারপর ট্যাবলেটগুলো মুখে দিবে। ট্যাবলেটগুলো জিভের নিচে রেখে আবার পানি খাবে, যেন আম্মা বুঝতে না পারে। সেদিনের পর থেকে আমার কথা মতো হিসাম অভিনয় করে যাচ্ছে। আমি যে ওষুধগুলো নিয়ে আসছি সেগুলো নিয়মিত খাওয়াচ্ছি। হিসাম এখন আগের থেকে অনেক নর্মাল, কিন্তু আমি হিসামকে সাবধান করে দিয়েছি সে যেন বাসার সবার সাথে আগের মতো ব্যবহার করে। তারা যেন মনে করে তাদেরকে দেখে হিসাম ভয় পায়। বিয়ে হয়েছে 1.5 মাস, আমাদের এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কি করে হবে? আমি চাইলেই তো আর হবে না, হিসামেরও তো চাইতে হবে। আমাদের মধ্যে দুজনকে জড়িয়ে ধরা এতটুকু হয়েছে। ঘুমের মাঝে অনুভব করলাম আমার পেটের উপর হিসামের হাত। আমি চোখ খুলে দেখি হিসাম ঘুমায়নি, কেমন যেন ছটফট করছে। কি হয়েছে জানতে চাইলাম। কিছু না বলে হিসাম আমাকে জড়িয়ে ধরল তার বুকে। আমার সারা শরীর শিহরিত হয়ে গেল। আমার এতদিনের স্বপ্ন আজ হিসাম সত্যি করে দিল। হিসামের জন্য ডাক্তার শফিক রহমান যে মেডিসিনগুলো দিয়েছিল সেগুলো প্রায় শেষ। আমার তো আবার ডাক্তার শফিক রহমানের সাথে দেখা করতে হবে, কিন্তু কি করে যাব? শাশুড়ি মাকে বললাম অনেকদিন যাবৎ বাসে যাই না, আব্বু আমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, বিকেলে ড্রাইভার তোমার দিয়ে আসবে, কাল সকালে আবার নিয়ে আসবে। আপনার ছেলেকে সঙ্গে নিয়ে যাই? না, তার দরকার নেই, তুমি একা যাও। বিকেলে আমি বাসায় গেলাম, ড্রাইভার আমাকে দিয়ে আসলো। সন্ধ্যার সময় আমি আব্বুকে নিয়ে ডাক্তার শফিক রহমানের কাছে গেলাম। এই 1.5 মাসে হিসাম অনেকটা সুস্থ হয়ে গেছে শুনে আগের দিয়ে ওষুধগুলো নিয়মিত খাওয়াতে বললেন। আমি 2 মাসের ওষুধ কিনে নিলাম। পরের দিন সকাল 11টায় ড্রাইভার এসে হাজির আমাকে নিয়ে যাবার জন্য। আমি শাশুড়ি মায়ের মনে রাখতে তার সব কথা শুনে চলি। আমার উপর শাশুড়ি মায়ের অনেকটা বিশ্বাস জন্মে গেছে। আজ সকালে হিসামের ভাইয়া হিসামের কাছে আসলো একটা ফাইল সাইন করাতে। হিসাম ফাইলটা সাইন করে দিল। আমি কাছে ছিলাম। উকি মেরে দেখলাম 60 লক্ষ টাকার ডিল। ভাইয়া চলে যেতে হিসামকে জিজ্ঞাসা করলাম, সাইন তোমাকে করতে কেন হয়? আম্মু আছে, ভাইয়া আছে, তারা থাকতে তুমি সাইন করো মানে বুঝলাম না। আব্বু মারা যাবার পর থেকে সবকিছু সাইন আমাকে করতে হয়। আই মিন, সবকিছুর মালিক তুমি। আম্মু ভাই থাকতে সবকিছু মালিক তুমি কি করে হলে? মাথায় কিছু আসছে না। তুমি কিছু জানো? জানলে প্লিজ আমাকে বলো। আমি মনে করতে পারি না। তুমি তো জানো আমার অতীত স্মৃতি মনে নেই। একবার আব্বাসউদ্দিন চাচা আমাকে বলেছিল এই সব সম্পত্তির মালিক তুমি, এই বাসা, অফিস, ব্যবসা সব তোমার। আম্মু চাচার কথা শুনে ফেলে, চাচাকে মেরে বাসা থেকে বের করে দেয়, আর বলে কখনো যদি হিসামের আশেপাশে তোকে দেখি চোর বলে পুলিশে দেব। আচ্ছা, তুমি কি জানো ওই চাচা থাকে কোথায়? মনে নেই, কিন্তু আমি মনে করব, যখন মনে পড়বে তোমাকে জানাবো। হিসাম গম্ভীর মুখে ভাবতে শুরু করে। আমি বুঝতে পারলাম হিসামের জীবনের সাথে কোনো অজানা রহস্য জড়িয়ে আছে। আব্বাসউদ্দিন চাচাকে খুঁজে পেলেই এই রহস্য জোট খুলবে। মাঝরাতে হিসাম আমাকে ডেকে বলল, জেরিন তাড়াতাড়ি ওঠো, আমার মনে পড়ছে আব্বাসউদ্দিন চাচা কোথায় থাকে। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার চাচা মনে পড়ে সব বলো। আমি তখন 6-এ পড়ি সম্ভবত। চাচা একদিন আমাকে তার বাসা দেখাতে নিয়ে গিয়েছিল যাত্রাবাড়ির বস্তিতে। অনেকদিন হয়ে গেল সেখানে চাচা আছে কি না থাকে, যে করে হোক চাচাকে খুঁজে বের করব। যদি সে বেঁচে থাকে, চাচাকে খুঁজে বের করতে হলে হাতে কয়েকদিনের সময় নিয়ে যেতে হবে। শাশুড়ি মাকে বললে একদিনের জন্য বাবার বাসায় যেতে দিবে। একদিনে তো চাচাকে খুঁজে নাও পেতে পারি। আব্বুকে ফোন করে বললাম শাশুড়ি মাকে বলতে আমার মা অসুস্থ, তাই আমি যেন কয়েকদিন আম্মুর কাছে গিয়ে থাকি। শেখানো কথা অনুযায়ী আব্বু আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে বলল আমার মায়ের অসুখের কথা। শাশুড়ি 7 দিনের জন্য আমাকে বাবার বাসায় যেতে দিল। হিসামকে সাথে করে নিতে চাইলাম, শাশুড়ি মা রাজি হলো না। যাবার আগে হিসামকে বলে গেলাম সাবধানে থাকতে আর তাদের সাথে ভালোভাবে অভিনয় করতে। তারা যেন কোনোভাবেই বুঝতে না পারে হিসাম এখন সুস্থ। 7 দিন হিসামকে ছেড়ে থাকবো শুনে হিসামের চোখে পানি দেখা যাচ্ছে। জেরিন, তুমি আমাকে রেখে যাচ্ছ, আমার খুব কষ্ট হচ্ছে। এই কয়দিন তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? তুমি ছাড়া কেউ তো আমাকে ভালোবাসে না। আরে পাগল, কাঁদছো কেন?
আমি কিসের জন্য যাচ্ছি তুমি তো জানো। চাচাকে খুঁজে পেলে 2-4 দিনের মধ্যে চলে আসবো। অনেক বুঝিয়ে হিসামকে শান্ত করে চলে আসলাম আমি। বাবার বাসায় এসে পুরো ঘটনা আম্মু আব্বুকে বললাম। সব শুনে আব্বু বলল, কাল সকালে আমরা যাত্রাবাড়ির বস্তিতে যাব। সকালে নাস্তা করে আব্বু আর আমি বের হলাম যাত্রাবাড়ির উদ্দেশ্যে। বস্তিতে গিয়ে অনেকজনের কাছে জানতে চাইলাম আব্বাসউদ্দিন নামে কাউকে চেনে কিনা। কারো কাছ থেকে জানতে পারলাম না। আব্বু বলল, অনেকদিন আগের কথা, হয়তো আব্বাসউদ্দিন অনেক আগে এখান থেকে চলে গেছে, তাই কেউ তার খোঁজ দিতে পারছে না। আব্বুর যুক্তি আমি মানতে পারছি না। কেউ না কেউ তো আব্বাসউদ্দিন চাচার কথা মনে রাখছে। দরকার হলে পুরো বস্তির ঘরে ঘরে গিয়ে খুঁজব। সকাল 10টায় আসছি, বিকাল পর্যন্ত খুঁজলাম। আব্বু বলল, চল আজ বাসায় চলে যাই, কাল আরেকবার খোঁজ দেখব। চলে আসলাম সেখান থেকে। হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। যদি চাচাকে খুঁজে না পাই তাহলে কি হয়েছে, কিসের জন্য হিসামকে মা পাগল বানিয়ে রাখছে, কিছুই জানতে পারবো না। রাতে তেমন ঘুম হলো না চাচাকে না পাওয়ার চিন্তায়। হিসাম আমাকে ছাড়া কেমন আছে সেই চিন্তা। আসার সময় হিসাম ছলছল চোখে তাকিয়েছিল। ভাবতে এখন আমার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। অনেক ভালোবাসি আমি হিসামকে, সে আমাকে অনেক ভালোবাসে। না হলে আমি কদিন থাকবো না শুনে কান্না করতো না। হিসামকে দেখলে যে কারোর মায়া হবে, কিন্তু তার নিজের ফ্যামিলির লোকেরা তার সাথে কেন মানসিকভাবে অত্যাচার করে? কি কারণ? কি অপরাধ করছে হিসাম? চাচাকে পেলে সব জানা যাবে। হিসামকে দেখলে যে কারোর মায়া হবে। মানসিকভাবে অত্যাচার করে কি? কেন করে? কারণ কি? কি অপরাধ করেছে হিসাম? আব্বাসউদ্দিন চাচাকে পেলে সব জানা যাবে। না ঘুমিয়ে রাতটা পার করলাম। সকাল হতে আব্বুকে বললাম, নাস্তা করে তাড়াতাড়ি চলো বস্তিতে যাব। আরে মা, এত পাগল হচ্ছিস কেন? যাব তো। শোন, আল্লাহ চাইলে সব সম্ভব। আমরা আব্বাসউদ্দিনকে অবশ্যই খুঁজে পাবো, আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন। আব্বুর কথা শুনে চিন্তা ছেড়ে দিলাম। আব্বু তো ঠিকই বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে সব কিছু জানাতে চাই, অবশ্যই আমরা সত্যিটা জানতে পারবো। বস্তির প্রতিটা ঘরে গিয়ে জিজ্ঞাসা করছি। এক লোক বলল, আব্বাসউদ্দিন নামে একজন আমাদের বস্তিতে ছিল, সে তো অনেকদিন আগে এখান থেকে চলে গেছে। তার এক আত্মীয় আছে, ওই যে রাস্তার মোড়ে দোকান, সেখানে যান, জানতে পারবেন। আব্বাসউদ্দিন এখন কই থাকে? লোকটার কথা মতো দোকানিকে গিয়ে জিজ্ঞাসা করলাম আব্বাসউদ্দিন চাচার বিষয়ে। আব্বাসউদ্দিন এখান থেকে চলে গেছে প্রায় 5 বছর। আব্বাসউদ্দিন বছর 2 আগে আমার কাছে আসছিল একটা দরকারে। তখন সে বলেছে সে নাকি কুমিল্লা মুরাদনগর তার গ্রামের বাড়িতে থাকে। আঙ্কেল, আপনি কি চাচার বাড়ির ঠিকানা জানেন? জানি, কুমিল্লা মুরাদনগর গিয়ে রিক্সা করে মুরাদনগর ভূমি অফিসের সামনে যেয়ে বামে ঘুরে পেছনে দেখবে আব্বাসউদ্দিনদের বাড়ি। যদি বাড়ি চিনতে না পারো, যে কাউকে জিজ্ঞাসা করলে বাড়ি দেখিয়ে দেবে। দোকানদার আঙ্কেলকে ধন্যবাদ দিয়ে আব্বুকে বললাম, আমি বাসায় চলে যাই, তুমি সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে কুমিল্লা যাবার জন্য 2টা টিকিট কেটে নিয়ে আসো। রাতের বাসে কুমিল্লা যাব। রাতে খাবার পর আব্বু আর আমি রেডি হয়ে সায়দাবাদ বাস টার্মিনালে আসলাম। রাত 9টায় বাস ছাড়ল। আমি বরাবরই বাসে উঠলে ঘুমিয়ে পড়ি। আজও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। স্বপ্নে দেখলাম হিসাম খুব মন খারাপ করে বসে আছে, খাবার খাচ্ছে না। স্বপ্নটা দেখে মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আর ঘুমাতে পারলাম না। হিসামের মুখে শুধু চোখের সামনে ভাসছে। ভোর 4:30টার দিকে কুমিল্লা গিয়ে নামলাম। সেখান থেকে মুরাদনগরের বাসে উঠে মুরাদনগর গেলাম। রিক্সা নিয়ে ভূমি অফিসের সামনে এসে একজনকে জিজ্ঞাসা করলাম আব্বাসউদ্দিন চাচার বাসা কোথায়। লোকটা সাথে করে চাচার বাসায় নিয়ে গেল আমাদেরকে। চাচা অসুস্থ অবস্থায় শুয়ে আছে। আমি সালাম দিয়ে পরিচয় দিলাম। চাচা, আমি জেরিন, হিসামের বউ। হিসামকে মনে আছে আপনার? আপনি যাকে ছোটবেলায় দেখাশোনা করেছেন? মা, তুমি আমার হিসামের বউ? আমার হিসাম কেমন আছে? সে এখন অনেক বড় হয়েছে। সেই ছোট্ট রেখে আসছি। যেন হিসামকে আমি অনেক আদর যত্নে বড় করেছি। অনেক বছর হয়ে গেল আমার হিসাম বাবাকে দেখি না। খুব দেখতে ইচ্ছে করে। যখন খুব দেখতে ইচ্ছা হয় তাহলে কেন এতগুলো বছর একবার হিসামের খোঁজ নেননি? সে কিভাবে আছে, ভালোভাবে আছে নাকি খারাপভাবে আছে, অন্তত একবার খোঁজ নিতেন। কি করে খোঁজ নেব? ভয়ে হিসামের সাথে দেখা করতে পারিনি। আর হিসাম বাবাকে তো রাজিয়া বেগম বাসা থেকে বের হতে দেয়নি। আচ্ছা মা, এবার বলো তুমি আমার খুঁজে পেলে কিভাবে, আর কেন আসছো? হিসাম আপনার নাম বলেছিল। আপনি নাকি অনেক কিছু জানেন যে হিসাম জানে না। হিসামের অতীত স্মৃতি মনে নেই, তাই তার কাছ থেকে আমি কোনো কিছু জানতে পারিনি। আমার মনে একটাই প্রশ্ন,
কেন আপন মা ভাই হয়ে হিসামকে পাগল বানিয়ে রেখেছে? মা কাকে বলছো? ওই রাক্ষসী রাজিয়া বেগমকে? সে তো হিসামের কেউ না। চাচা, আপনি কি বলছেন? শাশুড়ি মা হিসামের মা না? তাহলে হিসামের মা কোথায়? তাহলে কি আকিব ভাই হিসামের ভাই হয় না? চাচা, আপনি পুরো ঘটনা খুলে বলুন। হিসাম যখন তার মায়ের পেটে, তখন হিসামের বাবা রোড অ্যাক্সিডেন্টে গুরুতর আহত হয়। কয়েকদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয়। মারা যাবার আগে সব সম্পত্তি হিসামের মা হাফসা আহমেদের নামে দলিল করে দেন। হিসামের বাবার মৃত্যুর পরে সমস্ত ব্যবসা হাফসা আহমেদ নিজে হাতে সামলায়। হাফসা ম্যামকে ব্যবসা দেখাশোনার সাহায্য করেন ম্যানেজার রাকিবুল্লাহ। রাকিবুল্লাহ হলো রাজিয়া বেগমের স্বামী আর আকিবের বাবা। হিসাম বাবা যখন 4 বছর, তখন হাফসা ম্যামের 2টা কিডনি নষ্ট হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছে, সম্ভব না। আমেরিকা তো গিয়েছে, মাদ্রাজও গিয়েছে। ডাক্তার বলেছে লাস্ট মুহূর্তে সমস্যা ধরা পড়েছে, তাই আর বাঁচানো সম্ভব না। 3 মাসের সময় বেঁধে দেন হাফসা ম্যামের। আপনি বলছেন হিসামের বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হিসাম জন্মের আগে। হিসাম তো বলল সে যখন ক্লাস 9-এ পড়ে তখন তার বাবা মারা গেছে, আর সেই থেকে সমস্ত কিছুর সাইন হিসামকে করতে হয়। এটাই বুঝতে পারছি না। হিসামের মা আর বাঁচবে না, এটা শোনার পর উকিল ডেকে সবকিছু হিসামের নামে উইল করে দেন। উইলে লেখা ছিল আমি আমার সব সম্পত্তি, অফিস, ব্যবসা আমার একমাত্র পুত্র হিসাম আহমেদের নামে উইল করে দিলাম। হিসাম যখন প্রাপ্তবয়স্ক হবে এবং বিয়ে করে সন্তান সন্তানই হবে, তখন সেই সহায় সম্পত্তি আসল মালিক হবে। হিসাম সাবলক না হওয়া পর্যন্ত সবকিছু দেখাশোনা করবে রাকিবুল্লাহ। আমি তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেলাম। ও, এই হলো তাহলে মূল ঘটনা। তাহলে হিসামকে ড্রাগস মেডিসিন সেবন করানো হলো কেন? হিসাম খুব মেধাবী শিক্ষার্থী ছিল, সকল ক্লাসে প্রথম হতো। হাফসা ম্যাম মারা যাবার সময় আমাকে ডেকে নিয়ে হিসামকে আমার হাতে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তুমি হিসামে যেভাবে দেখাশোনা করেছ, আমি মরে যাবার পর সেভাবে দেখাশোনা করবে। আব্বাস, কথা দাও আমাকে। আমি হাফসা ম্যামকে কথা দিয়েছিলাম হিসামকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে বড় করব। লেখাপড়ায় হিসাম মেধাবী ছিল বলে রাজিয়া বেগমের হিংসা লাগে। আকিব লেখাপড়াতে ভালো ছিল না, নিজের ছেলে মানুষ হতে পারবে না অন্য ছেলের ভালো, এটা রাজিয়া বেগম মানতে পারেনি। হিসামকে সেই ড্রাগস ওষুধগুলো নিয়মিত খেতে দেন। আমি প্রতিবাদ করতে গেলে বলে, তুই চাকর বাকরের মতো থাক। রাজিয়া বেগমের স্বামী ম্যানেজার রাকিবুল্লাহ কি সব জানতেন হিসামকে ড্রাগস খাওয়ানো হচ্ছে? না, সে জানতেন না। সে ভালো মানুষ ছিলেন। আমি তাকে বলেছিলাম আপনার স্ত্রী ছেলে মিলে হিসাম বাবাকে ক্ষতিকারক ওষুধ খাওয়াচ্ছে। সে তার স্ত্রী আর ছেলেকে মারধর করে আর বলে, যদি কখন হিসামের ক্ষতি করতে চাও তাহলে আমি নিজে তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। রাজিয়া বেগম নিজের ভুল স্বীকার করে, সে আর কখনো এমন কাজ করবে না বলে রাকিবুল্লাহকে কথা দেয়। এর কিছুদিন পর রাকিবুল্লাহ মারা যায়। রাকিবুল্লাহ আঙ্কেল কিভাবে মারা গেছে? সুস্থ মানুষ ছিল, রাতে খাবার পর শুয়েছিল। সকালে রাজিয়া বেগম চিল্লাপাল্লাতে ঘুম ভেঙে যায় আমার। গিয়ে দেখি রাকিবুল্লাহ মারা গেছে। রাজিয়া বেগম বলল, কিছুক্ষণ আগে প্রেশার বেড়ে অজ্ঞান হয়ে পড়ে পানি ঢালছিলাম, মারা গেল। অনেক কান্নাকাটি করলো রাজিয়া বেগম আকিব, কিন্তু আমার সন্দেহ হয়েছে। কিরকম সন্দেহ? রাকিবুল্লাহ আঙ্কেলকে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, সেরকম সন্দেহ হয়েছে। সন্দেহ করার কারণ হচ্ছে রাকিবুল্লাহ কখনো হাই প্রেশার ছিল না। তাহলে আপনি মনে করেন রাকিবুল্লাহকে খুন করেছে রাজিয়া বেগম? হ্যাঁ, খুন করেছে। টাকার জন্য রাজিয়া বেগম সব কিছু করতে পারে। সব ঘটনা শুনে আমি আব্বাসউদ্দিন চাচাকে বললাম, আমরা পুলিশকে সব জানাবো। রাজিয়া বেগমের এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ করব। সে যে এতগুলো বছর হিসামকে পাগল বানিয়ে রাখছে, হিসামের টাকা আত্মসাৎ করেছে, সব কিছু পুলিশকে আপনি বলবেন। চাচা, আপনি আমাদের সঙ্গে চলেন। মা, আমি তো অসুস্থ, কিভাবে এত দূর যাব? চাচাকে অনেক বুঝিয়ে রাজি করলাম আমার সাথে যাবার জন্য। চাচাকে বললাম, আপনি আমাদের বাসায় থাকবেন, আমার আম্মু আপনার দেখাশোনা করবে, কোনো চিন্তা করেন না। চাচা, আপনি কি চান না হিসাম তার অধিকার ফিরে পাক, আর হিসামের সাথে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তাদের শাস্তি হোক? চাচা বলল, চাই, 100 বার চাই। ওই ডাইনি রাক্ষসী রাজিয়া বেগমের আর তার ছেলে আকিবের শাস্তি হোক। সেদিন আব্বাসউদ্দিন চাচাকে সঙ্গে নিয়ে ঢাকায় চলে আসলাম। আব্বুর পরিচিত এক উকিল আছে, তার সাথে পরামর্শ করলাম। সে বলল থানায় গিয়ে কেস ফাইল করতে। আব্বু, আমি, আব্বাসউদ্দিন চাচা 3 জন মিলে থানায় গেলাম। ওসি আকমল শেখ আব্বাসউদ্দিন চাচার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে বললেন,
এত বড় অন্যায় করে কেউ বাঁচতে পারবে না, ওই মহিলাও বাঁচতে পারবে না। আমরা কালই আপনাদের বাসায় গিয়ে রাজিয়া বেগমকে আটক করব। তদন্ত করে দেখব, পরে যে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আইন তাকে কঠোর শাস্তি প্রদান করবে। পরের দিন আমি হিসামের কাছে চলে আসলাম। শাশুড়ি মা আমার সাথে রাগারাগি শুরু করে দিল। বলল, তোমার মা নাকি অসুস্থ, তাহলে তুমি কুমিল্লা গিয়েছিলে কেন? শাশুড়ি মা জানলো কি করে আমি কুমিল্লা গিয়েছিলাম? আমি বললাম, কি বলছেন মা, আমি কিসের জন্য কুমিল্লা যাব? মিথ্যা বলো না, ড্রাইভার তোমাকে দেখেছে, তুমি তোমার বাবা আর একটা বয়স্ক লোক কুমিল্লার বাস থেকে নেমেছ। ধরা পড়ে গেছি। কথা অন্যদিকে ঘুরিয়ে স্বীকার করতে হবে। ও এই কথা, যে বয়স্ক চাচাকে ড্রাইভার আমাদের সঙ্গে দেখেছে তার বাড়ি কুমিল্লা। সে আমার আব্বুর ফুফাতো ভাই, ঢাকা আসছিল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে বাসে তুলে দিতে গিয়েছিলাম। শরীর বেশি খারাপ থাকার কারণে কুমিল্লা যেতে পারলেন না, আবার ফিরে আসছে আমাদের সাথে। শাশুড়ি মা আমার কথা মেনে নিলেন। আমি তাড়াতাড়ি হিসামের কাছে আসলাম। 4 দিন ধরে হিসামকে দেখি না। রুমে যেয়ে দেখি হিসাম ঘুমাচ্ছে। হিসামের কপালে চুমু দিলাম। সে জেগে উঠল। জেরিন, তুমি এসেছ? তোমাকে ছাড়া খুব কষ্ট হচ্ছিল আমার কষ্ট হয়েছে তোমাকে ছাড়া এই 4 দিন থাকতে। হিসাম আমাকে জড়িয়ে ধরেছে, আমিও জাপটে ধরলাম। কিছুক্ষণ চাচার বলা কথাগুলো হিসামকে বললাম। হিসামের জীবনে কি ঘটেছিল, যাকে সে মা জেনে আসছে সে তার মা না, আর যাকে বাবা মনে করতো সেও তার বাবা না। তাদের কারোর সাথে হিসামের রক্তের কোনো সম্পর্ক নেই। তার মা বাবা বেঁচে নেই। সমস্ত কিছু হিসামকে বললাম। আমার কথা শুনে হিসাম স্তব্ধ হয়ে গেছে। হিসাম হয়তো কান্না করে দিবে, তার চোখের কোনায় পানি জমে উঠেছে। জান, তুমি মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোমার পাশে আমি আছি, আল্লাহ তাআলার রহমত আছে। না হলে যে আমি বিয়ের জন্য রাজি ছিলাম না, তোমাকে দেখার পর তোমার মায়ে জড়িয়ে গেলাম কেন? তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আমার কথায় হিসাম চোখ মুছে আবার আমাকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ জেরিন, অনেক ভালোবাসি তোমাকে। তুমি না হলে আজ আমি পাগল হয়ে থাকতাম। আরে পাগল, তোমার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সবকিছু মহান আল্লাহর শুকরিয়া। হিসামকে বললাম, আব্বু পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সঙ্গে আব্বাস উদ্দিন চাচাও আসবে। পুলিশ তোমাকে যা যা জিজ্ঞাসা করবে তুমি ঠিকঠাকভাবে উত্তর দিও। আর শোনো, রাজিয়া বেগম কিন্তু খুব দ্রুত মহিলা। পুলিশের সামনে হয়তো মায়া কান্না শুরু করে দিবে, তুমি তার মায়া কান্নায় গলে যেও না। হিসাম বলল, ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। পুলিশ নিয়ে আব্বু চলে আসছে। রাজিয়া বেগম পুলিশকে দেখে অবাক। ওসি আকমল শেখ রাজিয়া বেগমকে বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি হিসাম আহমেদকে ড্রাগস মেডিসিন সেবন করিয়ে মানসিক রোগী করে রাখছিলেন। রাজিয়া বেগম বললেন, আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। আমি কেন আমার নিজের ছেলের সাথে অন্যায় করব? আব্বাস উদ্দিন চাচা ওসিকে বললেন, স্যার, এই মহিলা মিথ্যা বলছে। ও হিসামের মা না, সে ম্যানেজার রাকিবুল্লাহর স্ত্রী। হিসামের মা হাফসা আহমেদ ম্যাম হিসামকে 4 বছরে রেখে মারা গেছেন। ওসি আকমল শেখ হিসামের কাছে জানতে চাইল, আপনি বলেন উনি কি আপনার মা নাকি মা না? ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো কি সত্যি? আপনাকে কি রাজিয়া বেগম অত্যাচার করেছেন? ওসির প্রশ্ন শুনে হিসাম ঘাবড়ে গেলেও পরক্ষণে বলতে শুরু করলো, আসলে আমি জানি না ইনি আমার মা কিনা। আমার ছোটবেলার স্মৃতি মনে নেই। আমাকে উনি যে মেডিসিন খাইয়েছে তাতে আমার স্মৃতিশক্তি অনেক দুর্বল হয়ে পড়েছে। কিন্তু আমি বুঝতে পারি সে আমার মা হতে পারে না। কোনো মা নিজের ছেলের ক্ষতি চায় না কখনো। তিনি সবসময় আকিব ভাইকে অনেক আদর যত্ন করেছে, আমাকে কখনো ভালোবাসেনি, আর আমাকে পাগল বলে অবজ্ঞা করে। মা হয়ে এটা কি করতে পারত কেউ? হিসামের কথা অনুযায়ী রাজিয়া বেগম ও আকিবকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। রাজিয়া বেগম স্বীকার করল সবকিছু হিসামের সম্পত্তি। তার স্বামী সব সম্পত্তি ছোট ছেলে হিসামের নামে উইল করে দিয়ে গেছে। হিসাম তার নিজের পেটের সন্তান। আমি থানায় যে ওসি আকমল শেখকে বললাম, রাজিয়া বেগম নিজে আমাকে বলেছে, আমরা হিসামের সাথে যা করেছি করতে দাও, বেশি বাড়াবাড়ি করলে তোমার খারাপ হবে। তুমি যদি আমার কথা মেনে চলো তাহলে তোমাকে জমি লিখে দেব। এখন আপনি বলুন, মা হলে এমন করতে পারত? আসলে কি জানেন, আমি আপনাদের দুই পক্ষের কথা শুনে কনফিউজড হয়ে যাচ্ছি। আপনারা বলছেন রাজিয়া বেগম হিসামের মা না, কিন্তু রাজিয়া বেগম কিছুতেই মানতে চাইছে না আপনাদের কথা। সে হিসামের মা বলে দাবি করছে। স্যার, আপনি বুঝতে চেষ্টা করেন, রাজিয়া বেগম আমাকে জমির লোভ দেখিয়েছে। বলেছে, তুমি যদি আমার কথা রাখো, আমি যা করি তা প্রতিবাদ না করো, তাহলে আমি তোমাকে জমি লিখে দেব। তাহলে সে কি করে হিসামের মা হয়? মা হয়ে ছেলের সাথে এটা করতে পারত? আমি একটা ডিসিশন নিতে চাই। কি ডিসিশন স্যার? রাজিয়া বেগম ও হিসামের ডিএনএ টেস্ট করাবো।
ডিএনএ টেস্ট করতে হলে ওপর থেকে পারমিশন নিতে হবে। আপনি যদি চান তাহলে আমি সব ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা স্যার, ডিএনএ টেস্টের ব্যবস্থা করেন, তখনই প্রমাণ হয়ে যাবে হিশাম রাজিয়া বেগমের ছেলে কিনা। ওসি আকমল বললেন, কয়েকদিন অপেক্ষা করেন, পরে জানতে পারবে কি সত্য কথা বলছে আর কি মিথ্যা বলছে। আমি দুটানায় পড়ে গেলাম। কি আসে ডিএনএ টেস্টের রিপোর্টে? অপেক্ষা করতে থাকলাম। ডিএনএ টেস্টের রিপোর্ট আসলেও প্রমাণিত হলো হিশাম রাজিয়া বেগমের ছেলে না। আকিবের সঙ্গে রক্তের সম্পর্ক নেই হিশামের। রাজিয়া বেগম আর আকিব আদালতে অপরাধী সাব্যস্ত হলো। রাজিয়া বেগমকে 12 বছর, আকিবকে 8 বছরের জেল দিল আদালত। হিশামকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, তার চোখের দিকে তাকাতে পারছি না। অনেক দুঃখী মনে হচ্ছে হিশামকে। আমি তাকে বললাম, শোনো জান, যার কেউ নেই তার আল্লাহ আছে, আর এখন তোমার পাশে আমিই তো আছি। ইনশাল্লাহ সারা জীবন আব্বাসউদ্দিন চাচা এবং আমাদের বাসায় ছিল। চাচা আমাকে বলেছে, বৌমা সব ঝামেলা শেষ হয়ে গেছে, এখন আমি কুমিল্লা চলে যাই। চাচাকে বললাম আরও কয়েকটা দিন জেদ থেকে যেতে। চাচা বললেন, না বৌমা, অনেকদিন তো থাকলাম, পরে আবার আসবো সময় করে। আমাদের কথার মাঝে হিশাম এসে চাচাকে বলল, চাচা আমার কি এই দুনিয়ার রক্তের সম্পর্কের কেউ নেই? সব মানুষের সব কিছু আছে, আমার কেন নেই? হিশামের কথা শুনে আমি আর চাচা চুপ করে আছি। চাচার চোখে পানি চলে এসেছে। হিশাম আবার চাচাকে জিজ্ঞাসা করল, আমার মা বাবার কি কোনো রিলেটিভ ছিল না? এটা কেমন কথা? তোমার আম্মু এতিমখানায় মানুষ হয়েছে, তার আপন কেউ ছিল না। তোমার আম্মু লেখাপড়ার ভালো ছিল বলে এতিমখানার পক্ষ থেকে উচ্চশিক্ষার সুযোগ দেয়। তোমার আম্মু যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তখন তোমার আব্বুর সঙ্গে পরিচিত হয়। তোমার আব্বু ভালোবেসে তোমার আম্মুকে বিয়ে করে। এতিম পিতামাতাহীন মেয়েকে বিয়ে করছে বলে তোমার দাদু তোমার আব্বুকে ত্যায্য পুত্র করে। তারপর থেকে তোমার দাদু বাড়ির কারোর সাথে তোমার আব্বুর সম্পর্ক ছিল না। হিশাম আব্বাসউদ্দিন চাচার কাছে জানতে চাই, তার দাদার বাসা কোথায়? আমি তো বলতে পারবো না, তোমার আম্মু আমাকে নিষেধ করেছে। বলে প্রবলেম কি চাচা, প্লিজ বলুন। হাফসা ম্যাম মনে করতেন তার জন্য তোমার আব্বুকে তোমার দাদু ত্যায্যপুত্র করে। তোমার আব্বু মরার পর কেউ দেখতে আসেনি। তার ছেলে তাদের কাছে গেলে তারা তাকে কখনো আপন করে নিবে না। তোমার আম্মুর ইচ্ছা তুমি যেন কোনোদিন তাদের কাছে না যাও। ঠিক আছে, আমি আমার আম্মুর কথা রাখবো। যারা আমার আম্মুকে মেনে নেয়নি, আমার আব্বুকে ত্যায্য করেছে, মারা যাবার পর নিজের ছেলেকে দেখতে আসেনি, তারা আমার কেউ হতে পারে না। আমি তাদের সাথে একসঙ্গে থাকবো, যাব না। শুধু তাদেরকে একটা নজর দেখতে চাই। কারণ কি জানেন চাচা, আমার নিজের বাবাকে আমি দেখিনি, মায়ের চেহারা আমার মনে নেই, নিজের আত্মীয় বলতে এই দুনিয়ায় কেউ নেই, রক্তের সম্পর্কেও কাউকে আমি দেখিনি। জাস্ট তাদেরকে এক নজর দেখব। তাদের সাথে কোনো আত্মীয়তা করার ইচ্ছা আমার নেই। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে তাই হবে। ময়মনসিংহে তোমার দাদার বাড়ি। তোমার দাদার নাম শরীফুদ্দিন এবং তোমার চাচাদের নাম হলো রুমান ইসলাম এবং সাব্বির ইসলাম। তুমি চাইলে তাদের সাথে দেখা করতে পারো। হিশাম আমাকে নিয়ে ময়মনসিংহে আসে। তার দাদা দাদি এখন আর বেঁচে নেই। হিশামের পরিচয় পেয়ে তার চাচা চাচিরা খুশি হয়। এত বছর পর তাদের ভুল বুঝতে পারি, কিন্তু হিশাম সেখানে থাকেনি, শুধু তাদের সাথে দেখা করেই চলে আসে। আমাদের বিয়ে 10 বছর পূর্ণ হয়েছে। হিশাম নিজে এখন ব্যবসা, অফিস দেখাশোনা করে। মাঝে মাঝে আমি অফিসে যেয়ে হিশামকে হেল্প করি। আমাদের দুজনেরই ছেলে মেয়ে। ছেলে রিয়ান, বয়স 7, আর মেয়ে অথই, বয়স 3। হিশাম ছেলে মেয়েদের অনেক ভালোবাসে। হিশাম এখন সবসময় বলে, জেরিন দেখো, পৃথিবীতে আমার আপন কেউ ছিল না, কিন্তু আল্লাহ আমার বাবা মাকে আবার ফিরে দিয়েছে। আমার সন্তান 2টা, আমার মা বাবা। আমার মা বাবা এখন আমাদের সাথে থাকে। হিশাম আম্মা আব্বুকে নিয়ে আসছে। আমি বলছিলাম শ্বশুর শাশুড়ি মেয়ের জামাইয়ে বাসায় থাকবে, লোকে কি বলবে? হিশাম আমার কথা না শুনে নিজে গিয়ে আম্মা আব্বুকে নিয়ে আসে। সে বলে, লোকে যা বলার বলুক, আমি মনে করবো আমার শ্বশুর শাশুড়ি আমার নাম নিজের বাবা মা। আব্বাসউদ্দিন চাচা মারা গিয়েছে কিছুদিন আগে, অনেক অসুস্থ হয়ে পড়েছিল। হিশাম আব্বাসউদ্দিন চাচাকে এনে ঢাকায় চিকিৎসা করিয়েছে, আমাদের বাসায় রেখে তবুও ভালো হয়নি। আমি হিশামের মতো পবিত্র মানুষের স্বামী হিসেবে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। হিশাম আমাকে স্ত্রী হিসেবে পেয়ে সুখী। আমি যা বলি, যা চাই, হিশাম সবসময় আমার স্বপ্ন পূরণ করতে চায়। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের সংসার যেন সুখ শান্তি চিরদিন অমলিন থাকে। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।
আলাইকুম।